ধারাবাহিকের শুরুতে দেখা যায় গোরা তো এলার উপর খুব রাগ দেখাচ্ছে, সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এলা তখন গোরাকে বলছে, "এ কি, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? সমস্ত জিনিসপত্র এরকম ভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছেন কেন?" গোরা তখন এলাকে বলছে, "আমার অসুবিধা হচ্ছে খুব, তাই জন্য ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি।" এলা তখন বলছে, "আপনার অসুবিধা হচ্ছে তো, তাহলে আমি এই সব জিনিসপত্র নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছি।" এই বলেই যখন এলা যেতে যাবে, গোরা তখনই এলার হাতটা ধরে এলাকে কাছে টেনে নেয়। এদিকে দেখা যাচ্ছে রেমো আর ইরা মিলে তো বাইরে থেকে গোড়ার ঘরে চাবি মেরে দেয়। ওরা দুজন চাইছে যাতে গোড়া আর এলা একসাথে ঘরে ঘুমায়। ঠিক তখনই ওরা দেখতে পায় যে নেহা আস্তে আস্তে করে গোড়ার ঘরের দিকে আসছে। এবার রেমো আর ইরা তো ছুটে যায়, গিয়ে সুনেহাকে বলছে, "সুনেহাদি, তুমি এখানে কি করছো?" নেহা তো কোনো উত্তর না দিয়ে যখন চলে যাচ্ছিল, ইরা তো গিয়েই নেহার পথ আটকায়। নেহাকে বলছে, "তুমি এত রাতে জামাইবাবুর ঘরের সামনে কি করছো, আগে সেটা বলো।" নেহা তখন বলছে, "এই যে দুধটা দেখতে পাচ্ছ, এটা হলুদ দুধ, খুব গরম। আম্মি পাঠিয়েছে, বলেছে গোড়াকে দিয়ে দিতে।" মতো বারবার করে সুনেহাকে বোঝাচ্ছে যে ও গিয়ে দুধটা দিয়ে আসবে। সুনেহা তো কিছুতেই দেবে না। এবার ইরা করেছেটা কি, নেহাকে ঠ্যাং মেরে ফেলে দিয়েছে, দুধ সমেত। তো নেহা পুরো হুমড়ি খেয়ে পড়েছে। নেহা তো এবার উঠেই ইরার ওপর চিৎকার করছে, বলছে, "আমার এত সুন্দর স্কিনটা এবার পুড়ে গেল গরম দুধের জন্য।" নেহা তো এবার গজগজ করতে করতে নিচের দিকে চলে যায়। অপরদিকে দেখা যায় গোড়া আর এলার মধ্যে তো খুব ঝামেলা লেগে গেছে। এলা গোড়াকে বলছে, "আমি আপনার সঙ্গে কিছুতেই এক ঘরে থাকবো না, আমি চলে যাচ্ছি সমস্ত জিনিস নিয়ে, আপনি ঘরে একা একা থাকুন।" এই বলেই এলা যখনই চলে যেতে যাবে, গোড়া তো আবারও হাতটা ধরে টেনে ধরে। সেখানে পড়ে থাকা একটা শাড়ির ওপর দুজনের পা পড়ে যায়, আর দুজনে তো একসঙ্গে গিয়ে একে অপরের গায়ের ওপর পড়ে যায়। গোড়া তো এবার এলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এলাও গোড়ার দিকে যেন মুগ্ধ চোখে তাকিয়ে আছে। অপরদিকে দেখা যায় দাদুরা তো সকলে মিলে নিচে মিটিং বসিয়েছে। আসলে এলা আর গোড়াকে গেট বন্ধ করে আসার প্ল্যানটা সম্পূর্ণটা দাদুর। দাদু মেঘনা, দীপ্ত, এমো, ক্রিস সকলকে বলছে যে এই এলা আর গোড়াকে আমি কি বলবো, একটা সর্বনাশা জেদ আর ইগো সবাইকে গ্রাস করেছে তোমাদের জেনারেশনটাকে। তোমরা তো একে অপরকে নিজেদের মন খুলে ভালোবাসতেও পারো না। দাদু এরপর সকলকে একটা প্রেমপত্র লেখার প্ল্যান দেয়। ক্রিস তো দাদুকে বলছে যে, "দাদু, এটা কিন্তু খুব দারুণ একটা প্ল্যান।" রেমো তখনই সকলকে বলছে, "এ কি প্রেমপত্রর কথা বলছো তোমরা? যারা একে অপরের মুখ দেখে না তারা লিখবে আবার প্রেমপত্র?" দাদু তখন বলছে যে ওরা না লিখুক, আমরা লিখবো। মানে দাদু ভাই আর এলা দুজন দুজনকে মনের যে কথাটা বলতে পারছে না, সেটা আমরা ওই প্রেমপত্রে লিখে দেবো। তো তখন বলছে যে হ্যাঁ, এটা কিন্তু ভালো আইডিয়া, এতে ওদের মান অভিমান ভালোই কমে যাবে। অপরদিকে দেখা যায় সুনেহা, ওয়েসি আর আলিয়া আড়াল থেকে সমস্ত কথাগুলো শুনে নেয় দাদুর। নেহা আড়াল থেকে বলছে যে এই সুনেহা চ্যাটার্জি কি করে প্ল্যানটা ভেস্তে দিতে হয় সেটা ভালো করে জানে, তাই কাল গোড়া আর এলার ডিভোর্স কেউ আটকাতে পারবে না। অপরদিকে দেখা যায় এলা আর গোড়া একে অপরের গায়ের ওপরে উঠে শুয়ে পড়ে আছে। ঠিক তখনই সেখানে নেহা এসে বাইরে থেকে দরজাটা খুলে গোড়ার ঘরের ভেতরে ঢুকে আসে। নেহা তো ওদের এই অবস্থায় দেখে খুব রেগে যাচ্ছে, কিন্তু কিছুই না বলে গোড়াকে বলছে, "গোড়া, তুমি ঠিক আছো তো? বাইরে থেকে কেউ জানো তো দরজাটা বন্ধ করে দিয়েছিল, আমি বাইরে থেকে দেখতে পেয়েই ছুটে এলাম।" এই বলেই নেহা গোড়াকে জড়িয়ে ধরে বলছে, "তুমি ঠিক আছো তো? আমি জানি গোড়া, তোমার এই ঘরে এলার সঙ্গে থাকতে একটুও ভালো লাগছে না। আর তো মাত্র একটা দিন গোড়া, তারপর থেকে তো আমি তোমার সঙ্গে এই ঘরে থাকবো, আর কোনো থার্ড পার্সন থাকবে না আমাদের মাঝখানে।" এরপর দেখা যায় সকাল হয়ে যায়। এলা আর গোড়া চলে গেছে বিক্রমবাবুর অফিসে ডিভোর্স ফাইনাল করতে। বিক্রমবাবু এলা আর গোড়াকে বলছে, "তাহলে এটাই ফাইনাল যে আপনারা দুজনেই দুজনকে ডিভোর্স দিতে চান?" এলা আর গোড়া তখন সঙ্গে সঙ্গে দুজনেই বলে ওঠে যে হ্যাঁ, আমরা নেব। বিক্রমবাবু এবার গোড়া আর এলার সামনে একটা ফাইনাল কাগজ দিয়ে যায় ডিভোর্সের, দিয়ে বলছে, "এটাই আপনাদের ফাইনাল কাগজ, এটাতে সই করে দিলেই, তা আপনারা সই করে দিন, তারপরে উকিল সাহেবের কাছে যাবেন, গিয়ে ওখানে আপনাদের জিজ্ঞাসা করা হবে, আপনারা যখনই হ্যাঁ বলে দেবেন তাহলে ডিভোর্স হয়ে যাবে।" এলা তখন সরাসরি জিজ্ঞাসা করে যে কোথায় সইটা করতে হবে। তো তখন বিক্রমবাবু বলছে, "সইটা করার আগে ম্যাডাম আপনি আরেকবার ভেবে নিতে পারেন, কিন্তু আপনি যে আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছেন সেটার জন্য কিন্তু আপনি কোনো অ্যালিমনিও নিতে পারেন, মানে টাকা পয়সা যদি আপনার কিছু লাগে সেটাও দাবি করতে পারেন।" এরা তখন সরাসরি জানিয়ে দেয় যে আমার কোনো টাকা পয়সা বা কিছুর ডিমান্ড নেই, আমি ওনার থেকে একটা টাকা পয়সাও চাই না। গোড়া তখন বিক্রমবাবুকে বলছে, "কিন্তু আমি ওনাকে ক্ষতিপূরণ হিসাবে 10 কোটি টাকার একটা ফ্ল্যাট দিতে চাই।" এলা তখন রেগে গিয়ে গোড়াকে বলছে, "আপনি শুনতে পেলেন না আমি কি বললাম? স্পষ্ট বাংলা ভাষাতেই তো বললাম যে আমার কিচ্ছু চাই না।" বিদেশ ফেরত বান্ধবীর সঙ্গে থাকতে থাকতে বোধহয় আজকাল আর বাংলাটা বুঝতে পারছেন না, তাই না?
ওরা তখন বলছে যে আমি বুঝতে পারছি আপনি কিভাবে নিজের জেদ আর ইগোর জায়গাটা বজায় রেখে এইসব কথাটা বলছেন, যে আপনার লাগবে না। আমি যখন আপনাকে বিয়ে করেছি তার মানে আমার কিছু ডিউটি আর রেসপন্সিবিলিটি আছে আপনার প্রতি। এলা তখন সরাসরি গোড়াকে বলছে আপনার কোনো অধিকার নেই, এই যে রেসপন্সিবিলিটি, অধিকার সমস্ত কিছু একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে। যদি বিয়েটা টিকতো তাহলে নয় আমাদের মধ্যে এরকম কিছু থাকতো, কিন্তু বিয়েটা তো টেকেনি। তাই আমার প্রতি আপনার কোনো দায়িত্ব কর্তব্য কিছুই নেই, আপনি সমস্ত কিছু থেকে মুক্ত। ওরা তখন এলাকে বলছেই আপনি এত জেদ ইগো আপনার শরীরে কোথায় রাখেন বলুন তো? আমি কি আপনার থেকে জানতে চেয়েছি? আমি যখন বলেছি দেবো তার মানে দেবো। মিস্টার মুখার্জি, আমি কিন্তু আপনাকে বলছি যে উনি যেটা আমি দাবি করেছি যে 10 কোটি টাকা নিতে হবে, সেটা যদি উনি না নেয় তাহলে কিন্তু আমি ডিভোর্স পেপারে সাইন করবো না। এরা তখন রেগে মেগে উঠে দাঁড়িয়ে বলছে যে আপনার আসপর্দা তো কম নয়, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? মিস্টার সেন, আপনাকে কিন্তু আমি বারবার করে বলছি, আপনি যদি আমাকে টাকা দেওয়ার কথা বলেন তাহলে কিন্তু আমিও সই করব না। আপনি যদি এরকম গন্ডগোল করেন কিন্তু তাহলে কিন্তু আমি ডিভোর্স দেবো না বলে দিলাম আপনাকে। বিক্রমবাবু তখন বলছে আরে বাবা, ভালো কাণ্ড তো, অ্যালিমনি নিয়ে এরকম ঝামেলা করছেন, তাহলে আপনারা আরেকবার ভেবে দেখুন ডিভোর্স দেবেন কিনা। না, তখন এই বিক্রমবাবুকে বলছে বিক্রমবাবু আমি তো বেশ ভালোই আছি, এই যে আপনি আমার পাশে আছেন, আমাকে নতুন করে জীবনে দাঁড়ানোর জন্য একটা সুযোগ করে দিয়েছেন, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। এরপর দেখবেন আমি একা একা ঠিক নিজের বাড়িটা করে নেব, কিন্তু কারোর কোনো হেল্পের আমার কোনো প্রয়োজন নেই। ওরা তখন কথাটা শুনে খুব রেগে যায়, বলছে ও আমি তো ভুলেই গেছিলাম যে আপনার পাশে এখন একটা মানুষ এসেছে, সে আবার তো আপনার সঙ্গে আঠার মতন চিপকে থাকে। এরা তখন রেগে গিয়ে বলছে কি বললেন আপনি? গোরা তখন বলছে আমি কিছু বললাম না, এবার আমি করে দেখাবো। এই বলেই কাগজে যখন সই করতে যাবে দেখছে যে পেনে কালিই পড়ছে না। গোরা রেগে মেগে বলছে যে কেমন যেমন অ্যাডভোকেট তেমন তার পেন। এই বলেই পেনটা যখনই ঝাড়তে যাবে পেনের রিফিলটা খুলে গিয়ে তো সমস্ত কালি বিক্রমবাবুর জামায় মুখে পুরো ছিটিয়ে পড়ে। বিক্রমবাবু তো বলছে এ বাবা, এটা আপনি কি করলেন, আমার পুরো মুখে জামায় কালি ছটিয়ে দিলেন। এলা তখনই ছুটে গিয়ে বিক্রমবাবু চশমাটা নিয়ে চশমাটা পরিষ্কার করে দিচ্ছে, বলছে এই বাবা আপনার তো পুরো চশমা টশমা সব জায়গায় কালি লেগে গেল। ঘোড়ার তো সেটা দেখে আরও রাগ হয়, বিক্রমবাবুর গায়ে যেটুকা বাকি কালি ছিল সেটাকেও গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। এলা তখন গোড়াকে বলছে আরে বাবা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, আপনি এসব কি করছেন? মিস্টার সেন আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছে। তখন গোড়া বলছে আরে বাবা পেনটায় কালি পড়ছে না, তা আমি কি করবো? এলা তখন বলছে যে আরে পেনটা আমাকে দিন তো দেখি কি কালি পড়ছে না। এই বলেই তো এলা আর গোড়া নিয়ে পেনটা নিয়ে টানাটানি করতে যাবে, ওরা তো এলাকে ঠেলে দেয়, দিতেই এলা গিয়ে পড়ে যাচ্ছিল। তখনই বিক্রমবাবু ছুটে এসে এলাকে নিজের কোলে ধরে নেয়। ওরা তো সেটা দেখে আরও রেগে যায়, বলছে এই কারণেই ডিভোর্স দেওয়ার জন্য এতটা ছটফট করছেন না আপনি? এস এবার আমি বুঝে গেছি সমস্ত কেসটা। ওরা এবার ডিভোর্স পেপারটা হাতে নিয়ে পুরো চুর চুর করে ডিভোর্স পেপারটা ছিঁড়ে দেয় আর বলছে যে বেশ এবার আমি আপনাকে তো ডিভোর্স দেবই না। ডিভোর্স পেপারটা ছিঁড়ে তো পুরো গোড়া উড়িয়ে দেয়। এলা তো দেখেই অবাক, বলছে মিস্টার সেন এটা আপনি কি করলেন? এতদিন আপনি ডিভোর্স 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 করে সারা পৃথিবীর লোকের মাথাটা খারাপ করে দিয়েছিলেন, আজ যখন সত্যি সত্যি ডিভোর্সটা হচ্ছে তখন কাগজটা আপনি ছিঁড়ে ফেলে দিলেন। ওরা তখন এলাকে বলছে যে বেশ করেছি আমি ছিঁড়ে দিয়েছি, আমি বলেছিলাম তো ডিভোর্স দেবো, এখন বলছি আমি আপনাকে ডিভোর্স দেবো না, আপনার যা করার আছে আপনি করে নিন। এলা তখন বলছে আমি আর কি করব, করেছেন তো আপনি, ডিভোর্স পেপারটা আপনি পুরো ছিঁড়ে ফেলে দিয়েছেন। ওরা তখন বলছে আপনার কেন এত রাগ হচ্ছে, কেন আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি বুঝি না? সব বুঝি আমি, ওই হুনো মতন অ্যাডভোকেটকে পেয়ে আপনার মনে এখন ফুরফুরি জেগেছে, নতুন করে এখন বিয়ের ফুল ফুটেছে তাই না, বিয়ে করার জন্য উতলা হয়ে পড়ছেন। এলা তখন এবার গোড়ার ওপর খুব রেগে যায়, বলছে কি বললেন আপনি, আপনি অহেতুক এসব আজে বাজে চিন্তা করে আমার ওপর সন্দেহ করছেন তাই তো, আমি না আপনার মতন চরিত্রের মানুষ নয়। এই বলেই এলা আর গোড়া খুব ঝগড়া করছে। তখনই দেখা যায় সেখানে রেমো আর ইরা চলে আসে ওদের ঝগড়া থামানোর জন্য। রেমো এসে গোড়াকে বলছে আরে বাবা তোরা এত ঝামেলা করছিস কেন, ডিভোর্স তো সেই আর হচ্ছে না, তাহলে বাকি ঝামেলাটা নয় বাড়িতে গিয়েই করিস। বিক্রমবাবু তখন বলছে আরে বাবা ডিভোর্স কেন হবে না, আমি সবসময় না ব্যাকআপ রেখেই চলি, আপনাদের ব্যাকআপে আরেকটা কপি কাগজ আমার কাছে আছে, নেই কোনো তাড়া নেই যদিও বা, কিন্তু আপনার শান্ত মাথায় ভেবে চিনতে তারপরে সইটা করবেন, ততদিন আমি আমার কাছে এই কাগজটা রাখছি। এলা তখনই বিক্রমবাবুর হাত থেকে কাগজটা নিয়ে বলছে কোনো দরকার নেই, যে আমার চরিত্র নিয়ে কথা বলে এরকম নোংরা নোংরা ইঙ্গিত করতে পারে তার সঙ্গে আমি জীবনে থাকতে চাই না, ডিভোর্সটা আজই হবে। এই বলেই এলা ডিভোর্স পেপারে সই করে দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় গোড়া ওই ডিভোর্স পেপারটা সই করে দেবে নাকি না, কমেন্টে অবশ্যই জানাবেন।